দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। প্রতি শনিবার রাত ৮টায় আপনারা আমাদের এই শোটি দেখতে পান। প্রজন্মের চিন্তা, প্রজন্মের কথা এবং তাদের ভবিষ্যতের ভাবনা নিয়েই কিন্তু আমাদের এই শোটা রান করে। বর্তমান প্রজন্মের কাছে বিতর্ক মানে শুধুমাত্র কথা নয়, বিতর্ক মানে যুক্তি, মানে দেশ পরিবর্তনের হাতিয়ার। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাইমা জান্নাত। আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন সক্রিয় সদস্য। জাইমা জান্নাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য ভয়েস অফ জেনজিতে জয়েন করার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাইমা, শুরুতেই আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো, আপনার বিতর্ক শুরুর ক্যারিয়ারটা, বিতার্কিক হিসেবে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করার ক্যারিয়ারটা দুর্দান্ত ছিল, যেটা আমি জানি বা আমাদের ব্যাক স্টুডিওতে যারা কাজ করছেন তারা জানে। কিন্তু আপনার মুখ থেকে আমি শুনতে যাচ্ছি, কেমন ছিল এই জার্নিটা? আমরা জানি যে যখন আমরা প্রথম নতুন কিছু শুরু করি, প্রথম শুরু করাটা হয় সাহসের, যে আমরা আসলে শুরু করব কি করব না, দ্বিধা থেকে প্রথম সিদ্ধান্তে আসার যে ব্যাপারটা। আমার বিতর্ক শুরু হয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, সেখানে বিতর্কের ক্লাব ছিল। সেই ক্লাবে প্রথম সাধারণ সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে আমার বিতর্কের শুরু হয়। তো প্রথম যখন আমি আমার সিনিয়র যারা ছিলেন বা যারা বিতার্কিক ছিলেন, আমি টেলিভিশনে দেখেছি, সামনাসামনি দেখেছি, তাদেরকে বিতর্ক করতে দেখি, তখন আসলে একটা আগ্রহের জায়গা তৈরি হয় যে আমি বিতর্ক করব, কথা বলবো, মানুষ আমার কথা শুনবে এবং আমার প্রত্যেকটা কথা হবে যৌক্তিক। সেই জায়গা থেকে আসলে বিতর্কের শুরু এবং দীর্ঘ সময় বিতর্ক করেছি, বিতর্ক দেখেছি। ছোটদের অনেক সময় বিতর্ক শেখানোর সুযোগ হয়েছে, যতটুকু পারি শিখিয়েওছি। তো মোটামুটি বলা যায় এখন একটা পর্যায়ে এসেছি। এই তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে যুক্তি এবং মতামত, এই দুইটা জিনিসের কোনো প্রকার হচ্ছে সম্মিলন দেখতে পাচ্ছি না। আমরা যদি সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য যে হচ্ছে আমাদের বাস্তব জীবনের কথাও যদি বলতে চাই, আমরা শুধু কোনো একটা মতামত ঢালাওভাবে ছেড়ে দিচ্ছি এবং ওইটাই বিলিভ করছি। কিন্তু এটার পেছনে যে যুক্তি থাকে, যুক্তি থাকা উচিত যে কেন এই কাজটা ঘটলো। এরকম অসংখ্য ইনসিডেন্ট কিন্তু ঘটছে, অনেক ধরনের হচ্ছে দুর্ঘটনাও কিন্তু ঘটছে প্রত্যাহিক জীবনে, কিন্তু এটা যুক্তি দিয়ে আসলে হচ্ছে কেউ খণ্ডন করতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো যুক্তির উপর ভিত্তি করে কথা বলেন, এটা কতটা ইম্পর্টেন্ট আসলে? আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে। মতামত থাকবে অজস্র, কারণ আমরা এখন যোগাযোগের সময় আছি। এখন আমার সামনে 10 জন যখন কোনো একটা মতামত দেবে, 10টা মতামতই আমার সামনে আসবে। আমরা ইন্টারনেটে অ্যাক্টিভ আছি, আমরা সামাজিকভাবে এখন খুবই সক্রিয়, আমাদের জেনারেশন স্পেশালি। তো আমাদের এই 10-12 মতামত যখন আসবে, 1000 মতামত যখন আসবে, সেখান থেকে দেখে বুঝে বিশ্লেষণ করে যে কোন মতামতের পেছনে কোন যুক্তিটা আসলে দাঁড়াচ্ছে, কোন বিশ্লেষণ দাঁড়াচ্ছে, বিশেষ করে তথ্যসূত্র যাচাই করে সেই মতামতটাকে গ্রহণ করার আমাদের প্রবণতা থাকতে হবে। সেই প্রবণতা থেকে আমরা আসলে মতামত কোনটা শুনবো, কোনটা বিশ্বাস করব এবং সেটার পরিপ্রেক্ষিতে নিজেরা কিভাবে নিজেদের মতামতটা দেব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, যে কারণে আসলে প্রশ্নটা করে, আমরা অনেক সময় বর্তমান সময় দেখি যে সোশ্যাল মিডিয়াগুলোতে, সোশ্যাল সাইট যেগুলো আছে, সে জায়গায় অনেক ধরনের মতামত যাচ্ছে, কিন্তু কেউ আসলে যুক্তি কেন্দ্রিক কোনো কথা বলছে না। আমরা অনেক সময় দেখতে পাই যে হচ্ছে ইভেন রাইট নাও হামে হচ্ছে অসংখ্য শিশু মারা যাচ্ছে, গড ফরবিড যেন জিনিসটা হচ্ছে দ্রুত শেষ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে অনেক ধরনের প্রচারণা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে টিকা নেওয়া ঠিক না। আবার এরকমের হচ্ছে মানে ওভারঅল যে সিনারিওটা দাঁড়াচ্ছে যে চিল কানে নিয়ে গেছে, আমরা হচ্ছে কানটাকে হচ্ছে খুঁজছি না, নিজে কিন্তু হাত দিলেই নিজের কানটা দেখতে পাই। সো এই যে কন্টেন্ট, এই যে জিনিসগুলা বিতার্কিক হিসাবে বা স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি আমরা এনগেজ করতে পারি, সেটা বিতর্ক হোক বা হচ্ছে অন্য যে কোনো জিনিস হোক, এই জিনিসগুলো আসলে কতটুকু হেল্প করতে পারে এরকমের অপপ্রচার বা হচ্ছে যুক্তিহীন মতামতের দমনে? আপনি কি মনে করেন? আমার মনে হয় এখানে আসলে দ্বিধার জায়গা নেই। আমরা সরাসরি বিশেষজ্ঞদের মতামতটা শুনতে পারি। যারা স্টাবলিশড অথবা প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ, তারা যেই মতামতটা দিচ্ছে, তারা যেই পরামর্শটা দিচ্ছে, আমরা সরাসরি শুধুমাত্র সেইখানে ফোকাস করতে পারি বা সেটা গ্রহণ করতে পারি। এর পাশাপাশি আমরা যদি একটু পিছনে যাই, সময়ের পেছনে যাই, প্রত্যেকটা ভাইরাল হওয়া বিষয়ে, যে আলোচিত বিষয়ে 1000 মতামত আর বিশেষ করে ভুল মতামত থাকবেই। এটা ইতিহাস সবসময় প্রমাণ রেখে গেছে। এর আগে করোনার সময় তো নিশ্চয়ই মনে আছে যে কত রকম, কত রিউমার, কত রকম
গুজব কত কিছু এসেছিল। তো exactly. এবং ভবিষ্যতে এটা আসতেই থাকবে। তার কারণ আমরা এখন যেটা বলেছিলাম যে যোগাযোগের সময় আছি, যে যে উচ্চশিক্ষিত সেও যেরকম একটা বিশেষ মতামত দিতে চাচ্ছে তার শিক্ষার উপর ভিত্তি করে, যে হয়তো বা বিশেষজ্ঞ না বা যে সম্পূর্ণ জানে না, কিছুটা নিজের অনেকে আবার পপুলারিজমের হচ্ছে চর্চা করে। আমরা হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ। একটা ভিডিও দেখতে পেয়েছি যে জায়গায় বলা হয়েছিল এরকমের যে আমরা যে ওষুধগুলো খাই, ড্রাগ নিয়ে যে ইস্যুটা হয়েছিল, ড্রাগ মানে ওষুধকে হচ্ছে ড্রাগের সাথে হচ্ছে ড্রাগ তুলনা করা। লাইসেন্স এন্ড এভরিথিং, সো দেয়ার ইজ দিস অ্যালকোহল এন্ড এভরিথিং ইন দোজ কনভারসেশন। সো এই জিনিসগুলোতে আসলে যারা হচ্ছে যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলতে পারে, আমার মনে হয় তাদের আসলে সামনে আসা উচিত। একটা জিনিস প্রায় সময় শুনে থাকি যে যারা বিতার্কিক তারা আসলে সংবেদনশীল না, তারা আসলে প্রতিপক্ষকে খুব বাজেভাবে অ্যাটাক করে। আমি নিজে আমার স্কুল লাইফে একটা সময় হচ্ছে বিতার্কিক হিসেবে ছিলাম, আচ্ছা, কিন্তু এটা আমার সাথে হয়নি কখনো, বা আমি নিজে করিও নি। আপনার কি মনে হয় বিতার্কিক, বা আপনি কখনো এমন কিছু করেছেন যে আপনার প্রতিপক্ষ যে আছে তাকে হচ্ছে খুব বাজেভাবে অ্যাটাক করা? যদি করে থাকেন তাহলে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, আই রিয়েলি ওয়ান্ট টু নো দিস। না, আসলে সংবেদনশীল না কথাটা আসলে একটু ভেবে বলার একটা ব্যাপার। কারণ বিতর্ক মঞ্চে যখন একজন বিতার্কিক থাকে তখন কিন্তু সে একটা বিতর্ক সত্তা দিয়ে কথা বলে, ব্যক্তি মানুষ হিসেবে কথা বলে না। তো আমরা সংবেদনশীল আসলে ব্যক্তিগতভাবে হই। এবং আপনি যদি ব্যাপারটাকে রিলেট করেন যে একজন বিতর্ক মঞ্চে সংবেদনশীল কিনা, এটা আমরা একজন আদর্শ বিতার্কিকের বক্তব্য যখন শুনব, বিশেষ করে যারা ন্যাশনাল প্ল্যাটফর্মে বিতর্ক করে, যারা বিতর্ক শেখায়, যারা অভিজ্ঞ, বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা বিতর্ক করে, তাদের কাছে যখন দেখব যে বিতর্ক আসলে শুধুমাত্র যুক্তির একটা বিষয়, যেটাকে আমরা আর্গুমেন্ট বলি। এখানে আসলে অ্যাটাক বা ডিফেন্সের এই ব্যাপারটায় মানে আমরা আনতে চাইলে নিশ্চয়ই আনা সম্ভব, কিন্তু এটা আসলে খাটে না। টোটালটাই আর্গুমেন্ট। মানে আমরা কতটুকু সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে বিতর্ক করছি। আর অ্যাটাকের প্রসঙ্গটা আসলে বলা যায় সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা যুক্তির মাধ্যমে আমার প্রতিপক্ষের কোনো একটা প্রতিষ্ঠিত যুক্তি ভেঙে চুরমার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি কোন স্টাইলে বলছি তা না, আমার কথা বলার কন্টেন্ট কি সেইটা হচ্ছে অ্যাটাকিং হতে হবে। এটার পেছনে আসলে হচ্ছে এটাই কতটুকু ব্যাপার। হচ্ছে প্রুফ আছে, রাইট? এটা তো আসলে হ্যাঁ, মানে হচ্ছে বিতর্কিকের আমার উপর কন্টেন্ট নির্ভর আসলে করে। কতটুকু স্ট্রং, ইফ আই সে সো। ব্যাপারটা তাই। আমরা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে যদি এরকম কম্পারিজন করি, বা আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে আছে তারা দুর্দান্ত কাজ করছে, এটার হচ্ছে পক্ষে বিপক্ষে যদি বলতে বলি তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একজন স্টুডেন্ট, আপনি ভাষা বিজ্ঞানে পড়ছেন, রাইট? সো এই ব্যাপারে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সাবির আহমেদ সন্ধি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জাইমা জান্নাত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাইমা, বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্র সংসদ রয়েছে, সেদের পক্ষে এবং বিপক্ষে যদি আমি আপনাকে কিছু বলতে বলি তাহলে সেটা কি হবে? একজন বিতর্কিক হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা কথা বলার সময় তিনটা প্রেক্ষাপট সবসময় বিবেচনা করি: তথ্য, তত্ত্ব আর প্রমাণ। আর ছাত্র সংসদের কার্যক্রমের সময়সীমা যত সময় ধরে চলমান থাকবে, সেই চলমান কার্যক্রমের শেষ পর্যায়ে এই তিনটা বিষয়ে আমরা ক্লিয়ার হব। তো সময়সীমা শেষ হোক, তারপরে আসলে বিবেচনা করে বলা যাবে তথ্য, তত্ত্ব, প্রমাণের ভিত্তিতে। তো ওইটার ভিত্তিতে আর কি। আপনি তো ভাষা বিজ্ঞানের শিক্ষার্থী। আমরা জানি যে হচ্ছে ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা হচ্ছে একটা বিতর্ক প্রায় সময়ই দেখতে পাই যে বাংলিশ হচ্ছে, মানে অনেকে এটা ধারণা করে যে হচ্ছে বাংলাকে ইংলিশের মতো উচ্চারণ করা, আবার অনেকে এটা ধারণা করে হচ্ছে বাংলা এবং ইংলিশ একসাথে বলা। সো এই যে কনফ্লিক্টটা আছে, এইটা বর্তমান সময়ে দাঁড়িয়ে জেনজিদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল, এবং পাশাপাশি হচ্ছে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ জানাটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা এটা আদৌ দরকার কিনা? আসলে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথোপকথনে, আমাদের প্রত্যেকটা পর্যায়ে, আমাদের উচ্চারণে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকে আলাদাভাবে শেখানো হয়। এবং স্কুল কলেজ পর্যায়ে অবশ্যই এই উচ্চারণের বিষয়টা খুব প্রাধান্য দিয়ে শেখানো হয়। তবে আমাদের বিভাগে একটা গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় যেটা আমরা স্টাডি করে থাকি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজন্ট প্রেসক্রিপটিভ, ইটস ডেসক্রিপটিভ।
প্রবাহমান নদীর মতো আমাদের ভাষাটা আসলে সময়ের সাথে সাথে বয়ে চলে। আগের প্রজন্মের কাছে ভাষাটা যেরকম যে স্টাইলে যে ফরমেশনে আসলে তারা কথা বলতো বা তাদের রেগুলার কনভারসেশনটা ছিল, জেনারেশন জি এর কাছে একটু ডিফারেন্ট স্টাইলিংয়ে সেই ভাষাটা আসলে একটু পরিবর্ধিত হয়েছে, পরিমার্জিত হয়েছে এবং বিশেষ করে পরিবর্তিত হয়েছে। এবং এটা আসলে খুব ন্যাচারালি সাবলীল, এটাকে আমরা আসলে খুব স্বতঃস্ফূর্ত একটা ন্যাচারাল প্রসেসের মতো দেখি, যেটা আসলে ভাষার বৈশিষ্ট্য, বৈচিত্র্যই ভাষার সৌন্দর্য আসলে। এবং পরের প্রজন্মে যখন আমাদের এই ভাষাটা পৌঁছে যাবে, তখন তাদের মতো করে নতুন স্টাইলিং, নতুন ফরমেশন আসবে। আর বাংলা ভাষার এই বৈচিত্র্যটা আসলে এটা সৌন্দর্য বাড়ায় আরো বেশি করে। আমাদের বর্তমান সময়ে আমরা দেখি যে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে এদের মধ্যে হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস টু সাম এক্সটেন্ট কমে গিয়েছে আগের তুলনায়। কিন্তু এমন যদি হয়, বা আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা যারা হচ্ছে বিতার্কিক হিসেবে আছেন, একটা স্টুডেন্টের লাইফে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে কতটা ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়, রাদার দ্যান সিলেবাস ওয়াইজ স্টাডি? আসলে যারা কোকারিকুলার অ্যাক্টিভিটিস করে তারা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝবে। তবে যারা করে না এখনো, আমি সবার উদ্দেশ্যেই বলতে পারি যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আসলে আমাদের আইডেন্টিটি তৈরি করতে হেল্প করে। যখন আমরা কোকারিকুলার অ্যাক্টিভিটিস করি, এখানে হাজার সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম অবলম্বন হচ্ছে আমাদের আগ্রহ, কোন বিষয়ে আমরা আগ্রহী। সেখানে যাওয়ার পরে আমাদের দক্ষতা বাড়া, আমাদের আত্মবিশ্বাস বাড়া এবং আমাদের নিজেদের পার্সোনালিটি গ্রো করে। ইভেন আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটির সাথে আমরা কিভাবে নিজেদেরকে গ্রো করছি, ফর্ম করছি, এই ব্যাপারটার সাথে সম্পর্কিত। তো কোকারিকুলার অ্যাক্টিভিটিস আসলে আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে একদম ওতপ্রোতভাবে সম্পর্কিত বলা যায়। আমাদের কনফিডেন্স বুস্ট করে, হ্যাঁ অবশ্যই, নিজেকে ফাইন্ড আউট করতে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা তথাকথিত সৃজনশীল গ আর ঘ প্রশ্নের শেষে লিখতাম গুরুত্ব অপরিসীম, আসলে বাস্তব প্রেক্ষাপটেও এই কোকারিকুলার অ্যাক্টিভিটিজের গুরুত্ব আসলে অপরিসীম সব ক্ষেত্রে। ডেফিনেটলি একটা স্টুডেন্টকে আসলে হচ্ছে যে জিনিসটা হয়, যে স্টুডেন্টদের মধ্যে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে নিজের উপর সংশয় থাকে, কারণ যে বয়সটা হচ্ছে ওরা পার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে আসলে নিজেদের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসে, অনেক ধরনের প্রশ্ন জাগে, সেলফ কনফিডেন্স এন্ড এভরিথিং। ওই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ক্যান হেল্প দেম টু বিল্ড দেয়ার ক্যারিয়ার এন্ড সেলফ কনফিডেন্স। সবকিছুতেই হ্যাঁ। আমরা আবারও বিরতি নিচ্ছি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে সময় হলো আবারও ছোট্ট একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জাইমা, আপনি তো ভাষা বিজ্ঞান নিয়ে পড়ছেন এবং সমাজ নিয়ে ভাবছেন, আপনি আপনার মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আপনাকে যদি কখনো বলা হয় যে রাষ্ট্রযন্ত্রের কোন একটা জায়গায় আপনি কিছু হচ্ছে অবদান রাখতে চান বা কিছু করতে চান, তাহলে সেটা কোন ক্ষেত্রে হবে? আমরা মূলত এই ভাষা বিশ্লেষণ আর গবেষণার ক্ষেত্রে কাজ করতে পারি এবং সক্রিয়ভাবে কাজ করতে পারি। ভাষা বিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিষয়ে যথেষ্ট আগ্রহী। আমরা উপভাষা বা ডায়ালেক্ট নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের যারা চট্টগ্রামের ভাষা আছে, ওই ব্যাপারটা নিয়ে তো আসলে আমাদের মধ্যে খুব মজার ছলে বেশ তর্কাতর্কি চলে। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, তো এই তো এই উপভাষাগুলোর আসলে এটার গ্রামার কিরকম, এটা আমাদের ফোনোলজিক্যাল স্টাইল কিরকম, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা যেতে পারে। এবং সেটার পাশাপাশি আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও বেশ কিছু ভাষা আছে এবং সেগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। এবং ভাষা বিজ্ঞানের একটা ব্যাপার হচ্ছে যে এই ভাষা বিজ্ঞান শব্দ কিংবা ধরন বিবেচনা করে বা বিশ্লেষণ করে, এক্ষেত্রে যদি বলি যে আপনি যখন এই ভাষা নিয়ে কাজ করছেন, আই নো হোয়াট ইজ দ্য অ্যান্সার, বাট হচ্ছে দর্শকদের বোঝার সুবিধার্থে আমি আপনার কাছে জানতে চাই, এই ভাষা নিয়ে কাজ করলে, ডায়ালেক্ট নিয়ে কাজ করলে আসলে দেশের এটা মানে হচ্ছে কোন দিকে ইম্প্যাক্ট ফেলবে বা দেশের উপকারটা কি হবে? ভাষা নিয়ে কাজ করা আসলে গুরুত্বপূর্ণ, কারণ ভাষা আমাদের আইডেন্টিটি, এটা সংস্কৃতির উপাদানের প্রধান একটা উপাদান হিসেবে আমরা ধরতে পারি। আর আমাদের দেশের নামই তো ভাষার নামে। ভাষার জায়গাটা আসলে কোথায়, এটা তো আসলে বলে বোঝানো খুব অল্প শব্দে সম্ভব না। আর তার থেকেও বড় কথা, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স যদি বলি অথবা এআই টেকনোলজি, সব ক্ষেত্রে বিশ্বের সব থেকে যে ভাষাগুলো আসলে ভূমিকা রাখে বা যে প্রভাবশালী ভাষা, সেই ভাষাগুলোর পাশাপাশি বাংলা ভাষাও যাতে একটা প্রভাবশালী ভাষা হয়,
এই বিষয় নিয়ে আসলে আমরা কাজ করতে চাই এবং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে টেকনোলজি, এআই থেকে শুরু করে লিঙ্গুইস্টিক্সের সব সেক্টরে বাংলা ভাষাটা যাতে প্রধান ভূমিকা পালন করে, কারণ বাংলা ভাষা কিন্তু বিশ্বের টপ ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা। এক্স্যাক্টলি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি শেষ যে জিনিসটা আপনার কাছে জানতে চাই যে একজন মেয়ে, একজন নারী নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কাজের ক্ষেত্রে, সেটা অফিসে হতে পারে, সেটা রাস্তাঘাটে হতে পারে, কিংবা ফেসবুকে হতে পারে। তো আপনি যদি সরকারের কাছে এ ব্যাপারে কিছু বলতে চান, জি ইয়েস, আই ওয়ান্ট দিস থিংস টু এন্ড, এবং আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে যে বিষয়গুলো নিয়ে হচ্ছে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে। রিসেন্টলি আমার ফেসবুকে হচ্ছে একটা পোস্টকার্ড দেখলাম যে জায়গায় এক ভদ্র মহিলাকে হচ্ছে ফেসবুকে অনেকে মিলে নানান ধরনের কটূক্তি করেছে। উনি তাদের আইডি ঘেটে, উনি তাদের ওয়ার্ক প্লেস ঘেটে ওই জায়গায় হচ্ছে ওই ওয়ার্ক প্লেসে আপনার হচ্ছে মেইল করেছে 10 জনের বিরুদ্ধে, ইফ আই এম নট রং, এবং তাদের অফিসও হচ্ছে ব্যবস্থা নিচ্ছে যারা আসলে এই সোশ্যাল মিডিয়াতে নারীদের হেনস্থা করে বেড়ায়। আপনার কি কোনো আইডিয়া আছে সরকারের কাছে আপনি এই জিনিসটা চান নারী হিসেবে কাজ করতে, কিংবা কাজের ক্ষেত্রে বা ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে? একদম আমরা শেষ পর্যায়ে, সো আমি আপনার কাছে খুব সংক্ষেপে এই বিষয়টা সম্পর্কে জানতে চাইবো। এই বিষয়টা সম্পর্কে আসলে সময়ের খুব আগে থেকে বর্তমান সময় পর্যন্ত এবং আমার নিশ্চিত ভবিষ্যতেও আসলে আমাদের চাওয়াটা পুরোটাই যৌক্তিক। আমাদের চাওয়া কিছুটা বলা যেতে পারে যে আইনের কঠোর প্রয়োগের একটা বাস্তবায়ন দেখতে চাই, যেখানে আসলে সরাসরি স্বচক্ষে সবসময় দেখা যাবে যে এই নারীদের হেনস্থা করা, এটা যারা করে এবং যারা আসলে এটার সাথে যুক্ত, তাদের শাস্তি বা তাদের সর্বশেষ পরিণতি এটা যাতে সবসময় সামনে আসে। এটা যাতে পেছন থেকে সাংবাদিকদের গিয়ে জিজ্ঞাসা করতে না হয় যে আসলে কি হলো শেষ পর্যন্ত। নারীদের হেনস্থার বিষয়টা যেরকম খুব আলোচিত হয়, সেরকম হেনস্থার পরে বিচারের বিষয়টাও যাতে আলোচিত হয় এবং সমগ্র বাংলাদেশ বা যারা হচ্ছে সেই মানসিক অস্থিতিশীল মানুষ যারা আসলে এই কাজের সাথে যুক্ত, তাদের চোখের সামনে যাতে স্পষ্টভাবে আসে যে আসলে এর পরিণাম কি হতে পারে, সামনে আসাটা খুব গুরুত্বপূর্ণ। জাইমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকে এই জায়গায় শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিতার্কিক জাইমা জান্নাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন। তিনি তার চিন্তা জগৎ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছেন। আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হবে দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে। ঠিক ততক্ষণ অবধি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।